যোগ্য অযোগ্য যে তফাৎটা করা অত্যন্ত জরুরি সুপ্রিম কোর্ট বারবার বলছে সেই তফাৎটা কিন্তু গতকালও আদালতে দাঁড়িয়ে করতে পারল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নির্দিষ্ট করে কোনো সদুত্তর কিন্তু তাদের থেকে মিলল না। সুপ্রিম কোর্ট স্পষ্টই বলছে তাহলে কি করার আছে। শুনানি শেষ হয়ে গিয়েছে 26,000 চাকরি বাতিল মামলায় এসএসসির কিন্তু রায়দান স্থগিত রেখেছে আদালত। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে 2026কে টার্গেট করে বলা যায় তিনি এগোতে শুরু করেছেন। 2/3 ভোট পেয়ে ফের ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস। একাই ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস, অন্য কাউকে তার প্রয়োজন নেই। শুধু তাই নয়, সর্বময় কর্ত্রী যে তিনি ফের একবার বৈঠকে বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলোচনা করবো যারা রয়েছেন, প্রথমে পরিচয় করিয়ে দেবো। মণিশঙ্কর চট্টোপাধ্যায় রয়েছেন শতরূপা সুব্রত দত্ত এবং প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য। সবাইকে স্বাগত জানাই। শুরুতেই দেখাই যে এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন যে 26,000 চাকরির ভবিষ্যৎটা তাহলে কি। শুনানি হলো গতকাল, শেষবারের মতো রায়দান স্থগিত রেখেছে সর্বোচ্চ আদালত। কোন ফর্মুলায় তাহলে এই যোগ্য অযোগ্যকে আলাদা করা হবে, সমাধান সূত্র কিন্তু পাওয়া যাচ্ছে না। খোদ সুপ্রিম কোর্টে সন্দেহ রয়েছে যে এই তফাৎটা করা কিভাবে সম্ভব, আদৌ সম্ভব কিনা। আমাদের কাছে আসল ওএমআর নেই, এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। পঙ্কজ বনসালের কাছ থেকে উদ্ধার হওয়া ওএমআর নিয়েও কিন্তু আদালত সন্দিহান। যোগ্য অযোগ্য বিতর্কে সন্দেহ প্রকাশ করেছেন খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও। কোন তথ্য আসল, কমিশনের নাকি বনসালের? কমিশন বলতেই পারছে না। স্কুলে চাকরি যোগ্য অযোগ্য মামলায় মন্তব্য করলেন দেশের প্রধান বিচারপতি। পুরো প্যানেল বাতিলের পক্ষেই কিন্তু সওয়াল করছেন চাকরি প্রার্থীদের আইনজীবী। এই যে নাম্বারের কথা বলা হচ্ছে না, ওরা চাইছে যে তুমি দুর্নীতি তো হয়েছে, আমি বলছি ও চোর, ও বলছে আমি ভালো। এখন তুমি সংখ্যাটা নির্ধারণ করো। সংখ্যাটা নির্ধারণ হবে কি করে? এক একজন এক এক সংখ্যা দিচ্ছে এবং আমরা এসএসসির হলফনামা থেকেই দেখিয়ে দিয়েছি যে 10,000 এসএসসি স্বীকার করছে। আরো স্বীকার যে এসএসসি করেনি তা আরো কত আছে কে জানে। সেজন্যই আমাদের পরিষ্কার বক্তব্য ছিল যে এইরকম একটা দুর্নীতিমূলক নিয়োগ প্রক্রিয়া, একে বাতিল করে দাও, তারপরে আবার পুনরায়। সিবিআই আজকে বললো যে হ্যাশ ভ্যালু মিলে গেছে পঙ্কজ বানসালের কাছে। সিবিআই এটা আদালতের বিচার্য বিষয় নয়, আদালত প্রথম দিনই বলে দিয়েছিলেন, তবু ক্লারিফিকেশন দিলেন। সিবিআই যারা বললে আমরা তদন্ত করে দেখেছি যে ওএমআর শিট গুলোকে উদ্ধার করা হয়েছে, তার মধ্যে কোনো গন্ডগোল নেই। কুণাল ঘোষ কি বললেন দেখুন এবার। যারা যোগ্য তাদের একজনেরও যেন তাদের চাকরি না যায়। সিপিএম এবং বিরোধীরা এমনভাবে সুপ্রিম কোর্টে চেষ্টা করছে যে যোগ্যদেরও কে কজন আপত্তি আছে সেটা তো আলাদা কথা, কিন্তু এরা চাইছে গোটা চাকরির প্যানেল বাতিলের নামে যোগ্যদের চাকরি খেতে। এর প্রতিবাদ হওয়া উচিত। এই সিপিএম, এই বিকাশবাবুরা সুপ্রিম কোর্টে চেষ্টা করছে যোগ্যদের চাকরি নষ্ট করতে, চাকরি খারিজ করাতে। যেমন এসএলএসটি, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনে জেনুইন যোগ্য প্যানেল যাদের সিবিআই পর্যন্ত নেই, তাদের চাকরি বাধা দিয়েছে এই বিকাশ ভট্টাচার্য আর এই সিপিএম, জট পাকিয়ে রেখেছে। ফলে এরা সুপ্রিম কোর্টে এই গোটা প্যানেল বাতিল করার দাবি জানিয়ে পুরো চাকরি এরা চাইছে এগুলো ইস্যু তৈরি করে রাখতে, কর্মপ্রার্থীদের অনিশ্চয়তার মধ্যে ফেলে রাজনৈতিক ইস্যুতে ব্যবহার করতে চাইছে এই সিপিএম, এই বিরোধীরা। আমি সলিলার কাছে আলোচনায় আসবো, প্রথমেই শুরু করব। সলিলদা, একেবারে যোগ্য চাকরি প্রার্থীদের জন্য এখন তৃণমূল কংগ্রেস তথা শাসক দলের বিরাট মাথা ব্যথা। একটা সময় পর্যন্ত আমরা দেখেছিলাম অযোগ্য চাকরি প্রার্থীদের কিভাবে নিশ্চিন্ত করা যায় সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসের বিশাল ভাবনা চিন্তা ছিল। একেবারে মন্ত্রিসভায় প্রস্তাব দেওয়া হয়েছিল সুপার নিউমারি পোস্টের, কিন্তু গতকালের শুনানি অবধিও যদি আমরা দেখি সেখানে কি বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে একেবারে শুরু থেকে আমরা কোনটা দেখছি যে আসল যে ওএমআর শিট সেটা সংরক্ষণ করার যে গাইডলাইনটা ছিল সেটাই কিন্তু মানেনি এসএসসি। 2016 সালেই কিন্তু নিয়মটা রাতারাতি তারা বদলে ফেললো এবং এই এত বড় দুর্নীতি যেটা হয়েছে সেটা কিন্তু এই 2016 সালেই হয়েছে। অরিজিনাল ওএমআর শিট ছাড়া কিভাবে ভ্যালিডেট করা সম্ভব? পঙ্কজ বনসালের কাছ থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে সেটা নিয়েও কিন্তু নিশ্চিত হতে পারছে না একেবারে সর্বোচ্চ আদালত। তাহলে এই মুহূর্তে আদালতের হাতে আর উপায় কি রয়েছে? উপায় নেই বলে সর্বোচ্চ আদালত ইজ ইন এ ফিক্স। সর্বোচ্চ আদালত বলেছে এই যোগ্য অযোগ্য কি করে বার করবে। দেখো, তিনজন তিন রকম বক্তব্য রেখেছে। এসএসসি বলছে র্যাঙ্ক জাম্প আর আউট অফ প্যানেল ছাড়া আর কোনো দুর্নীতি হয়নি, এক। 2 নম্বর হচ্ছে তোমার সিবিআই বলছে 26,000ই বাতিল করে দাও, যখন কাকর থেকে চাল বার করা যাচ্ছে না তখন তাই করা হোক। সরকার কিন্তু দয়ার সাগর,
সরকার বলছে যে এতগুলো শিক্ষকের চাকরি গেলে ওরা খাবে কি, শিক্ষা ব্যবস্থাই ভেঙে পড়বে নাকি? এই শিক্ষকরা না থাকলে শিক্ষা ব্যবস্থা বাঙালি ইন্টেলিজেন্সিয়া শেষ হয়ে যাবে, এটাই বক্তব্য। আসল কথা হচ্ছে কি জানো তো, দুর্নীতিটা এমনভাবে হয়েছে, এবং আমি তোমাকে বলছি ওএমআর শিটটা আইন না ভেঙে পুড়িয়ে দেওয়ার একটাই ইন্টেন্ট, সেটাকে বলে মেন্স রিয়া, ক্রিমিনাল ইন্টেন্ট, গিল্টি মাইন্ড, যার জন্য পুড়িয়ে ফেলা হয়েছে, যাতে ভবিষ্যতে এটা নিয়ে কোনো প্রশ্ন ওঠে না। অথবা সেটা সংরক্ষিত বা স্ক্যান্ড কপি করা আছে, এসএসসি 14 পুরুষের ক্ষমতা নেই ওটা প্রডিউস করে, আনলেস গিভিং কনকারেন্স বাই দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তোমার বলো যে এই যে তুমি যেটা বললে যে এই একটা সুপার নিউমারারি পোস্টের জন্য ক্যাবিনেট ডিসিশন নিয়েছিল, ক্যাবিনেটের নেতৃত্বে কে থাকে তুমি জানো তো? সেখান থেকে ডিসিশন নিয়েছিল, এবং তখন বলা হয়েছে যদি অযোগ্য লোকদের তাহলে কোথায় রাখবে, তাদের জন্য সুপার নিউমারারি পোস্ট। মানে ইট ওয়াজ ভেরি মাচ উইদিন দি নলেজ অফ দি গভর্নমেন্ট। সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে যোগ্য যারা চাকরি প্রাপক, যারা 5-6 বছর ধরে চাকরি করছেন, তাদের ভবিষ্যৎটা কি, তাদের জন্য কি ব্যবস্থা হবে? আমি মণিশঙ্কর বাবুর কাছে আসবো। আমি মণিশঙ্কর বাবুর কাছে আসবো। মণিশঙ্কর বাবু, এসএসসি কি বলছে? এসএসসি বলছে ওএমআর মিসম্যাচের কোনো তথ্য তাদের কাছে নেই, অথচ এসএসসি যে তথ্যটা দিচ্ছে অযোগ্য চাকরি প্রার্থীর সংখ্যা কত? 5100। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন অন্তত 40% অযোগ্য চাকরি প্রার্থী রয়েছেন, সংখ্যাটা 10750। এই যে ফারাকটা এসএসসির কথা থেকে বলেছে বিকাশ বাবু একেবারে, তাহলে এই যে দুটো সংখ্যার মধ্যে যে ফারাকটা, এই মিসম্যাচটাকে কিভাবে মানে প্যারিটি আনতে হবে? তো আসল সংখ্যাটা জানতে হবে তো। এসএসসির কাছ থেকে গতকালও কোনো সদুত্তর মেলেনি, সর্বোচ্চ আদালত বলছে। দেখুন এই কেসটাতে 3টে জিনিস আছে। কিছু আছে একটা অ্যাডমিটেড ফ্যাক্ট, কিছু জিনিস আছে, কিছু জিনিস লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আছে, আর কিছু জিনিস আছে খুব কনফিউশন মানুষের কাছে। দেখুন আজকের দিনে সব থেকে চর্চিত বিষয় হচ্ছে যারা মানে অ্যাকচুয়াল যারা যোগ্য প্রার্থী তাদের কি হবে, এটা নিয়েই সব থেকে বেশি সন্দিহান এবং মানুষ সব থেকে বেশি মানে সন্দেহের মধ্যে আছে। এখন ব্যাপারটা হচ্ছে, দেখুন একটা জিনিস সত্যি, ইললিগেল অ্যাপয়েন্টমেন্ট মে বি টার্মিনেটেড এনি পয়েন্ট অফ টাইম, সে রিটায়ারমেন্টের দিন পর্যন্ত হতে পারে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা আইনে ফেলাসি। এখন আরেকটা যেটা আমরা সবসময় বলে থাকি ক্রিমিনাল কেসের ক্ষেত্রে সলিল্লা আছে, যে যদি হাজার হাজার দোষী ব্যক্তি ছাড়াও পেয়ে যাও, তার থেকেও কষ্টের হচ্ছে যদি কোনো নির্দোষ লোক দোষী সাজাপ্রাপ্ত হয়। তাহলে এই ক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে যে সত্যি সত্যি অনেকেই অযোগ্য আছে, যেটা অ্যাডমিটেড ফ্যাক্ট বলছিলাম, যে যতগুলো যারাই আলোচনা করছেন এখান থেকে একটা জিনিস উঠে আসছে, কুণাল বাবুর বক্তৃতা তো উঠে আসছে যে যোগ্যদের কেন দেওয়া হবে না, তার মানে অযোগ্য আছে সেটা সবাই স্বীকার করে নিচ্ছে। তাহলে যোগ্য অযোগ্য এটা নিয়ে কোনো ব্যাপার নেই। এবার আমার কথা হচ্ছে নাইসার যে রিপোর্ট এবং সিবিআইকে যে দেওয়া হলো 10 বছর ধরে ছেলেরা চাকরি করছে, সেটা তাহলে তখন প্রথমেই বলা কেন উচিত হয়নি যে এটা সম্ভব না আলাদা করা? একজনকে তুমি 10 বছর অ্যালাউ করলে, যোগ্য অযোগ্য দুজনকেই তুমি এতদিন ধরে চাকরি করতে অ্যালাউ করলে, যদি হয় তারা অযোগ্য শিক্ষক, তাদের শিক্ষকের দ্বারাই অনেকে পরীক্ষাও চলে গেল। এইবারে কোশ্চেনটা হচ্ছে দুর্নীতি নাকি প্রসিডিউরাল ল্যাপসেস? এখানে দুটো জিনিস আছে। আপনি দেখবেন জাজমেন্টটা যখন আসবে, যখন জাজমেন্টটা আসবে তখন দেখা যাবে যে করাপশন এবং প্রসিডিউরাল ল্যাপসেস দুটো আলাদা জিনিস। হতেই পারে, আমি বলছি করাপশন হয়নি সেটা তো নয়, হতেই পারে। প্রসিডিউরাল ল্যাপস যদি হয়, মণিশঙ্কর বাবু, এখানে প্রসিডিউরাল ল্যাপস যদি হয় তাহলে 26000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ, 26000 চাকরিতে প্রসিডিউরাল ল্যাপস, কোশ্চেন আসছে। আমার কথা নয় এটা, রাজ্য সরকার উত্তর দিতে হবে তো মুখ্য শিক্ষা পর্ষদকে। আমি বলছি এই কোশ্চেনটাও আসছে, জাজমেন্টে আপনি দেখবেন পাবেন। আমি বলছি প্রসিডিউরাল ল্যাপসেস যদি হয় তাহলে দুর্নীতি আর ল্যাপসেস দুটোকে যদি আমি ডিফারেন্স করি এবং দুটোর মধ্যে পার্থক্য কি করি, তাহলে রাজ্য সরকারের কতটা দায়ী আছে এবং যারা এই প্রসিডিউরের সঙ্গে যুক্ত ছিল কিভাবে আরো ভয়ানক কথা আপনি বলছেন যে প্রসিডিউরাল ল্যাপস, একটা 26000 একটা সরকারি চাকরি যেখানে 2016 সালে একটা পরীক্ষা নিয়েছে এসএসসি, তাহলে তার ন্যূনতম দায়িত্ব তাকে নিতে হবে না? গোটা পরীক্ষা প্রক্রিয়াটা নিয়ে আপনি তাহলে প্রশ্ন তুলছেন। তাহলে সেক্ষেত্রে পাশাপাশি এই যুক্তিটাও তো মণিশঙ্কর বাবু দাঁড়ায় যে পুরোটাই কি করে বিকাশ রঞ্জন বাবুর রাজনৈতিক প্রতিহিংসা হয়ে থাকে। যদি এটা প্রসিডিউরাল ল্যাপস হয়, দায়িত্ব অবশ্যই রাজ্য সরকারকে, মধ্য শিক্ষা পর্ষদকে, এসএসসি কে নিতে
হবে, আমি আসবো। তবে আপনাদের দেখিয়ে দিই 26,000 চাকরি বাতিল মামলায় ওএমআর শিট সংক্রান্ত তথ্য নিয়েই কিন্তু সর্বোচ্চ আদালত সন্দেহ প্রকাশ করছে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলছেন, আপনি স্কুল সার্ভিস কমিশনের তথ্যের সঙ্গে নাইসার প্রাক্তন কর্মী পঙ্কজ বনসালের তথ্য মিলিয়ে দেখতেই পারেন, কিন্তু আমরা পঙ্কজ বনসালের তথ্য নিয়েও সন্দিহান। তাহলে আমরা কি করব? আমাদের কাছে তো আসল ওএমআর শিট নেই। আমরা নিশ্চিত হয়ে বলতে পারবো না যে পঙ্কজ বনসালের কাছ থেকে পাওয়া ওএমআরটাই আসল ওএমআর। এত কিছু ঘটে গিয়েছে যে আমাদের পক্ষে এটা নিশ্চিত করে বলা সম্ভব নয় যে এই ওএমআরই আসল। সিবিআই আইনজীবী সওয়াল করছেন, পঙ্কজ বনসালের কাছ থেকে পাওয়া তথ্য সঠিক, কারণ পঙ্কজ বনসালের তথ্য এবং ডেটা স্ক্যানটেকের কাছ থেকে পাওয়া তথ্যের মধ্যে মিল রয়েছে, যা সঠিক। এসএসসি তথ্য বিকৃত করেছে। চাকরির প্রাপকদের আইনজীবী বললেন, একজন অযোগ্য প্রার্থীও যদি চাকরিতে বহাল থেকে যায় তাহলেও তার মাধ্যমে কিন্তু একজন যোগ্য প্রার্থীকে বঞ্চিত করা হয়। যদি নিয়োগের ক্ষেত্রে চরম অনিয়ম হয়ে থাকে তাহলে পুরো প্যানেলটাই বাতিল হওয়া উচিত। আলটিমেটলি এটা স্যাগ্রিগেট এই জন্য করা যাচ্ছে না কারণ স্কুল সার্ভিস কমিশন বা স্টেট তারা ডেফিনিট নাম্বার অফ ফিগার নিয়ে আসছেন। আজকে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের কাছে সাবমিশন করেছে 5,500 মতো নাকি ইলিগ্যালিটি রয়েছে, অথচ ওদের টোটাল এফিডেভিট দেখলে দেখা যাচ্ছে প্রায় মোর দ্যান 10,000। আমরা প্রিপারেশন চার্ট করে সুপ্রিম কোর্টের কাছে পেজ নাম্বার দিয়ে জমা দিয়ে 10,000-এর কাছাকাছি ইলিগ্যালিটি রয়েছে। তাহলে এক্স্যাক্ট ফিগার এবং এক্স্যাক্ট নাম্বার যদি স্কুল সার্ভিস কমিশনকে করতে হতো তাদের নাম বার করে এটা ওয়েবসাইট পাবলিকেশন করে দিতে পারতো। স্কুল সার্ভিস কমিশনকে কাউকে বাঁচানোর চেষ্টা করছে, এটা হলো আমাদের মূল প্রশ্ন। আমরা সুপ্রিম কোর্টের কাছে এটা জানি, যদি একজনও ইল্লিগাল অ্যাপয়েন্টমেন্ট এই এন্টায়ার সিলেকশন প্রসেসে রয়ে যায়, সেটা যদি বার না করা যায়, তাহলে সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রচুর জাজমেন্ট আছে যে এন্টায়ার প্রসেস গোস, যেটা আজকে মানিন্দর সিংয়ের তরফ থেকে সাবমিশন আগের দিন আমিও কোর্টকে ঠিক এই লাইনেই বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু স্কুল সার্ভিস কমিশন এবং স্টেটকে একদম পারফেক্ট জায়গায় আসতে হবে, এটাই আমাদের রেসপেক্টফুল সাবমিশন ছিল। সব পক্ষকে সুপ্রিম কোর্ট শুনেছেন, তারপরে আজকে হিয়ারিং কনক্লুড হয়েছে, এবারে অর্ডার রিজার্ভ। প্রথম থেকে বক্তব্য ছিল যে আর্টিকেল 12 অথরিটিদের মধ্যে তাদের মধ্যে কোনো সাম্যতা নেই, বৈষম্য রয়েছে। কি এক একটা অথরিটি এক এক রকম তথ্য দিচ্ছে। আজকেও দেখবেন বোর্ড একরকম তথ্য দিয়েছে, এসএসসি আর একরকম তথ্য দিয়েছে, এবং এসএসসি আজকেও বলছে আউট অফ দ্য ভ্যাকেন্সি তো কোনো রিক্রুটমেন্ট নেই। কিন্তু আপনি যদি সিবিআই এর রিটার্ন সাবমিশন দেখেন, সেখানে একদম স্পষ্টত বলা আছে ইভেন যে সাবসিকুয়েন্ট সিলেকশন প্রসেসে যে ভ্যাকেন্সিগুলো ইউজ হতে পারত সেই ভ্যাকেন্সিতেও নিয়োগ দিয়েছে। ফলে বুঝতেই পারা যাচ্ছে যে এসএসসি, বোর্ড এবং সরকার তারা কোনো তথ্য সঠিক দিচ্ছে না। তাদের যে তথ্যর মধ্যে প্রচুর মিসম্যাচ রয়েছে। আপনি যদি দেখেন, স্টেট বলছে 4,327টি, এসএসসি বলছে 5,485 জন ইললিগাল অ্যাপয়েন্টিজ রয়েছে, আর বোর্ড বলছে 5,189 জন। আবার এসএসসি বলছে যে ভ্যাকেন্সি, এক্সেস ভ্যাকেন্সি অ্যাপয়েন্টমেন্ট নেই। আবার সিবিআই বলছে যে না, এই যে অফিসিয়ালরা তারা ইভেন সাবসিকুয়েন্ট রিক্রুটমেন্ট প্রসেসে যে ভ্যাকেন্সি ইউজ হতে পারতো সেই ভ্যাকেন্সিতেও অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে ব্রাইব নিয়ে। সিবিআই তারা কিন্তু আজকে সাবমিশন করেছেন এবং সিবিআই নির্দিষ্টভাবে বলেছেন যে পঙ্কজ বনসালের কাছ থেকে যে স্ক্যান ডাটাগুলো উদ্ধার হয়েছে সেগুলো প্রকৃত ডাটা, সেখানে কোনো ম্যানিপুলেশন নেই। সেখান থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে কিভাবে নাম্বার বাড়িয়ে লোকজনদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। এই সংখ্যার জটিলতার কারণ কিন্তু একটাই, সেটা হচ্ছে আসল ওএমআর শিট এবং তার মিরর ইমেজ সংক্রান্ত যে সমস্যা। আমি সুব্রততার কাছে আসবো। এই যে সংখ্যার যে জটিলতা এই মুহূর্তে তৈরি হয়েছে, তার সব থেকে বড় কারণ হচ্ছে এই মুহূর্তে আসল যে ওএমআর শিট তার মিরর ইমেজ সেটা না থাকা, এবং যেটা কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বারবার বলছে কার সঙ্গে ট্যালি করে দেখা হবে, কার সঙ্গে ভ্যালিডেট করে দেখা হবে। তাহলে সেই আসল ওএমআর শিটগুলো কারা নষ্ট করলো বলুন তো, এবং কি উদ্দেশ্যেই বা নষ্ট করা হলো? এত তার 2016-র আগে পর্যন্ত তো সংরক্ষণ করা হতো, হঠাৎ 2016-তেই নিয়ম বদল এবং সেখানেই এই 26,000 চাকরি নিয়ে এত গন্ডগোল। দেখুন, এটা তো জেনারেল পারসেপশন যে ওএমআর শিট যারা নষ্ট করেছে তারা ক্রিমিনাল বেন্ট অফ মাইন্ড থেকে করেছে। আমাদের প্রথম কথা হচ্ছে যে এই প্যানেলের মধ্যে যারা যোগ্য আছেন তাদের সকলের চাকরি যাতে বহাল থাকে, এটা আমরা চাইব। এবং একই সঙ্গে চাইব যে তৃণমূলের মুখপাত্ররা যাদের আপনারা টিভিতে দেখান, তাদের পয়সা দিয়ে যারা চাকরি পেয়েছে সেই সব চাকরি যেন বাতিল হয়, এইটা চাইব দুর্নীতিগ্রস্তদের। এখন প্রশ্ন হচ্ছে যে এই দুর্নীতি কত সংখ্যায় হয়েছে, তৃণমূলের ব্লক সভাপতি থেকে শুরু করে মুখপাত্র পর্যন্ত যারা টাকা নিয়ে এগুলো করেছেন সেই সংখ্যাটা কত, এইটা এক্স্যাক্টলি বলতে পারবে কি এসএসসি? আপনার ধারণা ভুল।
আপনার মধ্যশিক্ষা পর্ষদ ভুল, একজনই বলতে পারে, তিনি মুখ্যমন্ত্রী, উনি সব জানেন, ওনার কথা এখানে পরিষ্কার হওয়া উচিত। এসএসসি কিন্তু বারবার বলছে যে তারা নাকি বারবার এই যোগ্য অযোগ্যদের তালিকাটাকে আলাদা করার চেষ্টা করেছে, তারা 4-4টে হলফনামা জমা দিয়েছে এবং তারা বারবার দাবি করেছে তারা নাকি সংখ্যাটা জানে, কিন্তু যখন কোর্টের সামনে গিয়ে দাঁড়াচ্ছে নিশ্চিত করে অযোগ্যদের সংখ্যাটা তারা বলতেই পারছে না। তাহলে আদৌ সদিচ্ছা কি রয়েছে এসএসসির? যোগ্য যারা চাকরি প্রাপক তারাই তো প্রশ্নটা তুলছেন। এক্স্যাক্টলি কুসুমিতা, আজকে আমি এখন আর ডেটার মধ্যে ঢুকছি না, অনেকক্ষণ ধরে ডেটা নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু এখানে তুমি যে প্রশ্নটা তুললে এবং মণিশঙ্করবাবু এখনও যে প্রশ্নটা তুলছেন যে আদৌ কি করাপশন হয়েছে, সেইটার আমি একটু সমগ্রভাবে একটা দেখার চেষ্টা করছি। তুমি বলো, আজকে সলিলবাবুও বললেন যে রাজ্য সরকার দয়ার সাগর, সত্যি সত্যি, এবং এই দয়ার সাগরের একটা স্পেসিফিক প্যাটার্ন আমরা এই গত 14 বছর ধরে দেখে যাচ্ছি। প্রথমে তারা চেষ্টা করে যে সংস্থার সঙ্গে, ইন দিস কেস এসএসসি, একেবারে টাকা পয়সার বিনিময়, যেমন সুপারনিউমারি চাকরি তৈরি করার জন্য সেখানে একটা নেক্সাস তৈরি করে, এবং তারপরে ওএমআর শিটের মতন যেরকম 3 বছর তাদের রাখার কথা মিনিমাম, সেটা যদি ইনস্টিটিউশন, মানে ইন দিস কেস গভর্নমেন্ট, যদি এখানে সায় না থাকে, এসএসসির ঘাড়ের ক্ষমতা নেই যে ওএমআর শিট তারা উধাও করে দেবে। এবার ডেটা উধাও হয়ে গেল, তুমি ধরো আরজি করার, আমি বাধ্য হয়ে কম্প্যারিজনটা টানছি, আরজি করার সময় তোলপাড় করে ভাঙচুর করে কোনোভাবে সমস্ত রকম এভিডেন্স নষ্ট করে দেবে। ইন দিস কেস ওএমআর শিট, এখানেও যেমন সেই আসল ওএমআর শিটের কথা হচ্ছে, সেখানেও কিন্তু নির্যাতিতার দেহ, সেই দেহটাকে দ্রুত কেন একেবারে পুড়িয়ে দেওয়া হলো, শেষকৃত্য করা হলো, কোনো রকম একদম কোথাও তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ। আমি একদম একটা লাইন এই তারপরে ওরা শুরু করে এই নাটকটা, যেটা সুব্রতদা বললেন যে এই নাটক করে যে না না আমাদের কোনো দোষ নেই, ওদের দোষ, সিপিএম এর দোষ, একদম দায় ঠেলাঠেলির পালা। অবশ্যই আমি আলোচনায় ফিরবো, তবে একটা বিরতি নেব। আমি একটা বেশ প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলছেন শতরূপাদি, আমি একটা বিরতি নেব, বিরতির পর আলোচনায় ফিরে আসবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে 2026-এর প্রস্তুতি কিন্তু তিনি রীতিমতো শুরু করে দিয়েছেন। দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন, বিধায়কদের সঙ্গে বৈঠকে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস একাই যথেষ্ট বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 26-এর ভোটে 2/3 ভোট পাবেন তারা। দিল্লিতে বিরোধীদের ভরাডুবির মধ্যেই তৃণমূল নেত্রীর হুঙ্কার, এখানে কংগ্রেসের কিছু নেই, তৃণমূল একাই যথেষ্ট। দিল্লিতে ভরাডুবি নিয়ে কংগ্রেসের সঙ্গে আপকেও বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। দিল্লিতে কংগ্রেস আপকে সাহায্য করেনি, হরিয়ানায় আপ কংগ্রেসকে সাহায্য করেনি, দুদল একসঙ্গে যদি থাকতো এই ফল হতো না। বাংলায় কাউকে দরকার হবে না, এখানে কংগ্রেসের কিছু নেই, তৃণমূল একাই যথেষ্ট। তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক ছিল গতকাল, আর এই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি, বলছে ভাই গেছে এবার দিদি ভাই যাবে। কি বলেন শ্রমিক ভট্টাচার্য? দেখুন, ভাই গেছে এবার দিদি ভাই যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই দিল্লি আসতেন, ওনার সফরসূচি শেষ হতো না অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা না করে, এবং অরবিন্দ কেজরিওয়াল বলেও ছিলেন যে আমি তো ওনার পরামর্শই চলেছি, ওনার নির্দেশেই চলেছি। আর বিভিন্ন সময় আপ আর তৃণমূলের মধ্যে যে ভালোবাসা সেটা সর্বজন বিদিত। এবার প্রচারও এসেছিল তৃণমূল কংগ্রেস, সেজন্যই বলছি ভাই গেছে, এবার সময় দিদি ভাইও যাবে। 2026-এর প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস, সেটা কিন্তু পরিষ্কার। আমি শতরূপাদিকে দিয়ে এই পর্বের আলোচনা শুরু করব। শতরূপাদি, আপনারা বিধানসভায় 77 যে সংখ্যাটা, এই আসা যাওয়ার নিরিখে দেখতে গেলে হয়তো মানে যেহেতু পদত্যাগ করেননি তাই হয়তো সংখ্যাটা ওই 67 থেকে 69 এরকম দাঁড়াবে বোধহয়। হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে একেবারে সংখ্যাটা অনেকেই চ্যালেঞ্জ করছেন যে এটা কিন্তু থাকবে না। 2/3 ভোট পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবেন, তৃণমূল কংগ্রেস কেন বলবে না? আজকে একটার পর একটা নির্বাচন আপনি দেখুন, উপনির্বাচনে পর্যন্ত কিন্তু অন্য কোনো বিরোধী দল দাঁত ফোটাতে পারেনি, প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি তো পারেইনি। শুধু এই সুপার সাকসেস নয়, তার পাশাপাশি কিন্তু সমাজ কল্যাণমূলক কাজের কথাও মাথায় রাখতে হবে। দেখো, স্বপ্ন দেখতে তো কোনো অসুবিধা নেই, অনেকেই অনেক রকম থিওরি বলছে। তোমাদের এখান থেকেও বলা হয়েছিল যে আমরা নাকি দিল্লি হারবো, মাটির গন্ধ তারা পেয়েছিল। তাই যাই হোক, অন্য রাজ্যের কথা বলে লাভ নেই। সত্যি সত্যি পশ্চিমবঙ্গের যা সিচুয়েশন এবং পশ্চিমবঙ্গের যে হারে করাপশন একেবারে রুটস অবধি, মানে তৃণমূল অবধি নেমে গেছে, সত্যি সত্যি আমি এটা তৃণমূল দুভাবেই ব্যবহার করতে চাইছি।
সেখানে মমতা ব্যানার্জি আমি সবসময় মেনটেন করি যে উনি অ্যাস্টিউট পলিটিশিয়ান, এবং ওনার মতন মাটির গন্ধে রাজনীতি বুঝতে পারা খুব কম লোক আছে। উনি জানেন যে ওনার পার্টিতে যেরকমভাবে চোর ডাকাত লুটেরারা ভর্তি হয়ে গেছে, মানুষের কল্যাণ তারা করছে না, সেই জন্য এখন বলছে না কুসুমিতা, কিন্তু লোকসভা আর বাই ইলেকশনের নিরিখে তুমি নেক্সট ইলেকশন তুমি অ্যাসেস করতে পারো না। কিন্তু এখানে এইটা মমতা ব্যানার্জি ভালো মতন বুঝেছে। আমার সেটা তো আলাদা ব্যাপার, আমি মেম্বারশিপ তুলবে যখন আমি ডেফিনেটলি আসবো। প্রধান বিরোধী দলের সদস্য হয়েছে, মেম্বারশিপ যদি নিয়ে কথা বলে সেটা আমি আসছি, আমি এটা শেষ করে নি। কিন্তু মুখ্যমন্ত্রী এই কথাটা বুঝেছেন বলে নিজের দলকে চাঙ্গা করার জন্য উনি এই ধরনের কথাবার্তা বলছেন। সে উনি বলতেই পারেন, ইট ডাজন্ট ম্যাটার। আমাদের মেম্বারশিপ ইজ এন ইন্টারনাল ম্যাটার, তার উপর ভোট ফ্যাক্টরটা ডিপেন্ড করে না। আজকে যেরকম ভাবে ফিয়ার সাইকোসিসে, এক্সট্রিম ভায়োলেন্সে যেরকম ভাবে পশ্চিমবঙ্গে ভোট হয়, যদি আদৌ তৃণমূলের লোকজন 3 বার রাজত্ব চালিয়ে যদি মানুষের কল্যাণ করত, তাহলে তারা মানুষের রায়ের উপর ফিয়ার সাইকোসিসের কথা বলেন শতরূপাদি, তারপরে আমরা দেখি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়, তারপরে লোকসভায় 8 দফায় ভোট হয়েছে, শাসক দল তৃণমূল কংগ্রেস 8 দফা নিয়ে প্রশ্ন তুলেছে, কিন্তু তারপরও লোকসভা ভোটের ফলাফল আমরা সবাই জানি। বেশ, স্বপ্নের কথা বলছিলেন শতরূপাদি, স্বপ্নের কথা বলেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন স্বপ্ন তো বিজেপি বরাবরই দেখে, কিন্তু তিনি চ্যালেঞ্জ করছেন 30 নাকি 26-এ পেরোবে না। দেখুন একবার। ও তো দিবা স্বপ্ন সবসময় দেখে, সে 2019-এ দেখেছে, 2021-এ তো চলেই গেছিল, ওদের তো একটা লিস্ট বেরিয়ে গেছিল, কে চিফ মিনিস্টার হবে, এই কে ডেপুটি চিফ মিনিস্টার হবে, কে ফাইন্যান্স মিনিস্টার হবে, তার তো লিস্ট বেরিয়ে গেছিল। ওদের তো স্বপ্ন তো ওরা সবসময় দেখে। চিন্তা করো না কোনো, একদম বলে দিচ্ছি 30 পেরোবে না, 30 পের ওপর পেরোনোর কোনো জায়গাই নেই। ওদের বিজেপি থেকে বিরোধী দলনেতাও আসবে না, অত সহজ না। ভাই চলে গেলে দিদি চলে যাবে, ভাই তো বিজেপিতে অনেকদিন আগেই চলে গেছে, শুভেন্দু ভাই, তা বলে কি দিদি চলে গেছে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তৃণমূল কংগ্রেসের কারোর সঙ্গে জোট করার কোনো প্রয়োজন নেই। 2026-এ তৃণমূল কংগ্রেস একা লড়বে, 2/3 ভোটে তারা ফের ক্ষমতায় আসবে। কংগ্রেস পাল্টা কি বলছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো দল নাকি জোটই করবে না। সৌম্য আইশ রায়, দেখুন। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে দিল্লিতে কংগ্রেসের ভোট যদি কংগ্রেসের কাছে থাকতো, কি সব বলেছেন আর কি, যে জোট হলে বা হরিয়ানাতে না গেলে সব ভালো টালো। আসলে এই নীতিবাক্যগুলো মাননীয় মুখ্যমন্ত্রী আপকে বুঝিয়েছিলেন চণ্ডীগড়ের নির্বাচনে, গোয়ার নির্বাচনে, বা ধরুন আপনি ত্রিপুরার নির্বাচনের সময় কার ভোট কেটে আপনি বিজেপির হাত শক্ত করেছিলেন, বা আপ সে সময় পাঞ্জাবে কি করেছিল, আহমেদাবাদে গুজরাটের নির্বাচনে আপকে আপনি বুদ্ধিটা দিয়েছিলেন নাকি যে বিজেপির হাত কিভাবে শক্ত করতে হয়? আসলে ভয় পেয়েছেন, আপনাদের জারিজুরি ধরা পড়ে গেছে সারা ভারতবর্ষে। গোপনে গোপনে বিজেপির সঙ্গে অ্যাডজাস্ট করে কংগ্রেসকে দুর্বল করে আর কংগ্রেসকে নীতিজ্ঞান শোনাবেন। মণিশঙ্করদা, কি হবে সে তো সময় বলবে, কিন্তু যদি দিল্লির সঙ্গে আমরা একটু ট্যালি করার চেষ্টা করি, যদিও প্রেক্ষিতটা একেবারেই আলাদা। দিল্লির ক্ষেত্রে সেই অর্থে কোনো রুরাল ভোট কিন্তু নেই, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রুরাল ভোট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাজ কল্যাণ প্রকল্পগুলোর ওপরে আলাদা করে গুরুত্ব দেন আমরা জানি, কিন্তু দুর্নীতির প্রশ্ন যদি আপনি তোলেন, দিল্লি কি কোথাও একটা লেসন পশ্চিমবঙ্গের জন্য? দেখুন, আমি দুটো জিনিস বলতে পারি। একটা জিনিস আপনি একদম ঠিক বলেছেন যে জিওগ্রাফিক্যাল যে সিচুয়েশনটা এবং কসমোপলিটন সিটি দিল্লি, সেখানে যে মানসিকতা মানুষের ভোট দেওয়ার আর এখানে রুরাল, সেটা সম্পূর্ণ আলাদা। এখন শ্রমিক ভট্টাচার্য বলছিলেন যে কেজরিওয়াল গেছে, দাদা ভাই গেছে, দিদি ভাই যাবে, যাবে তো অবশ্যই। আরে কংগ্রেসও তো ছিল, চলে গেছে। আজকে সিপিএম তো ছিল, চলে গেছে। তৃণমূলও যাবে, কিন্তু উনি বলেননি কবে যাবে। এখন মানুষ বলছে যে তৃণমূল থাকবে কি থাকবে না সেটা নিয়ে করছে না, কিন্তু 20 বছর কি করে তৃণমূল আছে সেটা নিয়ে রিসার্চ করছে। মানে 15 বছর নয়, 20 বছর, 26টাকে থেকে গেছে সেটা বলেই মানে কোনো সন্দেহ নেই। এখন আপনি বলছেন দিল্লির ভোটে দেখুন, কেজরিওয়াল যে আপ পার্টি, তার ইডিওলজিটা হচ্ছে অ্যান্টি করাপশন। এইখানে যে তৃণমূল কংগ্রেস আছে, তার ইডিওলজিটা হচ্ছে সেকুলারিজম।
ফলে অ্যান্টি করাপশন যদি অ্যান্টি হয়, করাপশন তৃণমূলের সিলেবাস না আমি বলছি মেন ক্রাইটেরিয়াটা অনেকগুলো আছে, তার মধ্যে যে সেকুলারিজম, যেখানে আমাদের এখানে ধর্ম করে ভোটটা যেটা হয় সেটা মানুষ চায় না, ওখানে অ্যান্টি করাপশনের যে ভোটটা সেটা মানুষ বুঝেছে যে অ্যান্টি করাপশন নিয়ে কোনো ইস্যু হতে পারে না, কারণ করাপশন ফ্রি গভর্নমেন্ট হয় না। ফলে গোলাপ ফুলটা নিতে গেলে আপনাকে কাটাটা দিতেই হবে। ফলে আপনি যতই বলুন মমতা ব্যানার্জি বলেছে কোনো পার্টিতেই হয় না, এই সত্যিটা মেনে নেওয়ার ক্ষমতাটা সবার নেই। আপনি গোলাপ ফুলের সৌন্দর্যটা তখনই পান যখন কাটাগুলো থাকে। ফলে প্রত্যেকটা পার্টিতেই সেরকম লোক থাকবে। আর যে দিদি বলছিলেন যে 1 কোটি লোকটা সেটা আভ্যন্তরীণ বিষয়, তাহলে ঢালাও করে 1 কোটি মেম্বার নেব প্রকাশ্যে টিভির পর্দায় বলার কি দরকার? তার মানে মণিশঙ্কর দা, তৃণমূল কংগ্রেস জানে যে দলের অন্দরে করাপশন রয়েছে, সবটাই জানে, জেনে শুনে তারা আমি বলছি যে দিল্লির লোক এইটা ভেবেই ভোট দিয়েছে। ন্যারেটিভটা হচ্ছে যে কোন সরকার দুর্নীতিমুক্ত হতে পারে না, তাই আমাদের মধ্যে দুর্নীতি আছে, এটা নিয়ে কথা বলবেন না। সত্যিটা তো ভেবেই নিতে, বিজেপির দুর্নীতি নেই। আজকে আপনি এসএসসি নিয়ে কথা বলছেন, না তৃণমূলের ন্যারেটিভ এটাই। তার মানে তৃণমূলের ন্যারেটিভ এটাই। বেশ ডাক্তারি পরীক্ষায় সুব্রতদার কাছে আসি। সুব্রতদা, সত্যি তো সিপিএমও চলে গেছে, কংগ্রেসও চলে গেছে, তৃণমূল কংগ্রেসের কথাও কিন্তু একেবারে সেই কুণাল ঘোষও সেই 50-60 বছরের একটা বড় ডিউরেশনের কথা বলেছিল। কিন্তু 2026 সালে তৃণমূল কংগ্রেস 2/3 মেজরিটি নিয়ে আসবে এবং সেটা কারো সাহায্য ছাড়া। দেখুন, অতি সম্প্রতি লোকসভা নির্বাচন শেষ হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একা লড়ার কথা বলেছিলেন। ইন্ডিয়া জোটে যাই হোক না কেন, সেই প্ল্যাটফর্মে যাই হোক না কেন, এ রাজ্যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন। দেখুন, প্রথম কথা হচ্ছে মণিবাবু বললেন তৃণমূল কংগ্রেস মানে তার আইডিওলজি নাকি সেকুলারিজম। আচ্ছা, তৃণমূল কংগ্রেস জন্মের পর কার সাথে ভোট লড়েছিল? বিজেপির সাথে, পরপর দুটো নির্বাচনে, ইভেন 2021-এ। তো 2001 তো তখন সেকুলারিজম ছিল না তৃণমূল কংগ্রেসের। ফলে ওগুলো কোনো কথা না। প্রশ্ন হচ্ছে যে দেখুন, দিল্লির ভোটের রেজাল্ট বেরিয়েছে, লিকার স্ক্যামে কেজরিওয়াল অ্যারেস্ট হয়েছিলেন। এখানে একটার পর একটা স্ক্যাম হচ্ছে, কিন্তু কিছু হচ্ছে না, সিবিআই কিছু করছে না, ইডি কিছু করছে না, সেইটা একটা পার্ট। আর আমি বুঝতে পারলাম না যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 1/3 অন্যের জন্য ছেড়ে দিলেন কেন? 2/3 মেজরিটি নিয়ে আসবেন, বাকি 1/3 কারা জিতবে? তো আমার এইসব ফালতু কথার মধ্যে ব্যাপার না। উনি ওনার দল, যে দলটা অর্ধেকটা চলে গেছে বিজেপিতে, তাকে রক্ষা করার জন্য এসব কথা উনি বলছেন। ফেরত এসে গেল, এটাই আমি বলছি যে ওনার ব্লাড প্রেশারটা একটু চেক করা দরকার দিল্লির ভোটের পর। কারণ নাগপুরের তৈরি দল একটা, তাকে বিজেপি গিলে নিয়েছে। এখানেও বিজেপি নাগপুরের তৈরি দল যারা পশ্চিমবাংলা শাসন করছে তাদেরও হচ্ছে গিয়ে গিলে নেবে, এই ভয়ে ওনার ব্লাড প্রেশার বেড়ে গেছে, তাই দল রাখতে উনি এসব কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আগেও বুঝিয়েছেন যে দলে কিন্তু তিনি শেষ কথা। গতকালও কিন্তু পরিষদীয় দলের যে বৈঠক হলো, সেখানেও কিন্তু একেবারে স্পষ্ট করে সেই বার্তা আবার তুলে ধরলেন। সাংগঠনিক রদবদলের আগে অরূপ বিশ্বাসকে বিশেষ দায়িত্ব তিনি দিলেন। দলের যাবতীয় কমিটির জন্য বিধায়কদের তালিকা দিতে নির্দেশ করা হয়েছে। প্রত্যেকজন বিধায়ক 3টে করে নামের তালিকা দেবেন এবং তা দেবেন হচ্ছেন অরূপ বিশ্বাসকে। নামের তালিকা জমা পড়ার পরে কমিটি নিয়ে সিদ্ধান্ত হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। আমি সলিলদার কাছে এই জায়গায় আসবো। সলিলদা, দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব রয়েছে, গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে, কাটমানি খাওয়া চলবে না, কোন রকমের লাভজনক বিয়েতে থাকা তোলাবাজি করা চলবে না। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে একাধিকবার স্পষ্ট করে বার্তা দিয়েছেন। তাহলে আজ নতুন করে বারবার তৃণমূল নেত্রী 4 ডিসেম্বরও কিন্তু একই কথা বলেছিলেন যে তিনি একেবারে সর্বে সর্বা আইপ্যাক নিয়ে নাম না করে সমালোচনা করেছিলেন। বারবার এটা মনে করিয়ে দিতে হচ্ছে কেন তৃণমূলের যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদের? আচ্ছা, এই কথাটার উত্তর দেওয়ার আগে আমি খালি একটাই কথা বলতে চাইছি। আমি তোমার এই এসএসসি সম্পর্কে কিন্তু সুপ্রিম কোর্টের মাথায় কিন্তু এই জিনিসটা কিন্তু রয়েছে যে মানে ইন্ডিয়ান ক্রিমিনাল জাস্টিস অ্যাডমিনিস্ট্রেশন বলে লেট অল গিলটি গো আনপানিশড বাট নো ইনোসেন্ট শুড বি পানিশড। এটা কিন্তু ওনার মাথায় আছে। 1 2 নম্বর বলেছে সারা পশ্চিমবাংলা কেন সারা দেশ দেখেছে যে ইন্ডিয়া জোটটাকে ভাঙলো কে, তার রচয়িতাটাকে, সেটা সবাই জানে, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। 1 2 নম্বর হচ্ছে দেখো, এই যে ভোটের ডিভিডেন্ড পাওয়ার কিন্তু বেশ কতগুলো ক্রাইটেরিয়া আছে। শিক্ষা বলো, তুমি বললে যে কি সমাজ কল্যাণের একটা কথা বললে, তুমি শুরু করলে। সমাজ কল্যাণ বলে কিছু নেই, এখন হচ্ছে আইন শৃঙ্খলা বলো, শিক্ষা বলো, সুরক্ষা বলো, বিকাশ বলো, দুর্নীতিহীন সমাজ বলো, এইটাকে কিন্তু তোমাকে মানুষের কাছে প্রেজেন্ট করতে হবে।
করবে কারা? বিরোধীরা নিজেদের মধ্যে খাওয়া খাওয়িতে পার্সোনাল ডিভিডেন্ড এবং ইন্ডিপেন্ডেন্ট ডিভিডেন্ড নেওয়ার জন্য এত ব্যস্ত, প্রান্তিক লোকরা এই সমস্ত ব্যাপারে কিছু হয় না। এবং উন্নয়ন হচ্ছে একটা সামাজিক বিকাশ, শিক্ষা, সুরক্ষা, মহিলাদের সুরক্ষা। সেটা তো তুমি দেখছো, দুয়ারে ক্রিমিনাল, দুয়ারে রেপিস্ট, দুয়ারে জঙ্গি এবং সেখানে এনকাউন্টার পর্যন্ত হচ্ছে, অন্য স্টেট থেকে সে এনকাউন্টার করে চলে যাচ্ছে। এবং দুয়ারে মানে নাবালিকা মেয়েটি ঘর থেকে বেরোনোর পরেই কিন্তু শি ওয়াজ ক্যাপচার্ড অ্যান্ড টেকেন টু নিউটাউন, একদম নিউটাউন, মানে ওই গলির মধ্যে, অন্ধকারের মধ্যে। আর উন্নয়নের নামে ইন দ্য নেম অফ ডেভেলপমেন্ট ওয়ার্ক আলো টালো সবই ব্যবস্থা করা আছে, কিন্তু আলো নেই, অন্ধকারে। আপনি একদম ঠিক কথা বলছেন। আমি একটা কথা বলি, তার মানে তৃণমূলকে যারা ভোট দিতে চায় না তারাই কিন্তু তৃণমূলকে ভোট দেয়। মানে তৃণমূলকে যারা ভোট দিতে চায় না তারাই ভোট দেয়। কারণ হচ্ছে, আমি যদি মনে করি আজকে খুব করাপশন আছে, আমি তৃণমূলকে ভোট দেবো না, আমার কাছে অপশনটা হচ্ছে যাদেরকে ভোট দিব অন্য কথা ভাববো, তারা আরো করাপ্টেড এবং তাদের মধ্যে কাকে দেবে ভোট, কে আছে, মানুষ একেবারে সাহসে ভর করে ভোট বাক্স পর্যন্ত পৌঁছন, তারপরে সেই যে ব্যালট গুলো আবার কেউ চিবিয়ে খেয়ে ফেলেন, কেউ নর্দমায় ফেলে দেন, সেই ছবিগুলো কিন্তু আমাদের স্পষ্ট মনে আছে। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তর থেকে একের পর এক দল বিরোধী মন্তব্য, আর তাতেই কিন্তু অসন্তুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়। উদয়ন গুহ বারবার নানা কথা বলছেন, দল বিরোধী কথা বলে ক্ষমাও চাইছেন অনেকে। উদয়ন গুহর নাম করে বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী, এদের বারবার ক্ষমা করা যায় না। পরিষদীয় দলের বৈঠকে সাফ বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়েও কিন্তু পরিষদীয় দলের বৈঠকে সরব হয়েছেন তিনি। বালুকে অন্যায়ভাবে 2.5 বছর জেলে আটকে রাখা হয়েছিল, কেউ ওর বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি, রাজনৈতিক কারণে অহেতুক ওনাকে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে মণিশঙ্কর দা, সংক্ষেপে বলতে গেলে একেবারে পুরনোদের ওপরই আস্থা রাখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে, যখন বিজেপির কোনো লিডার যখন বেল পেয়ে আসে তখন বললে যে বেলটা তো রাইট, তো কনভিকশন হয়নি, তাহলে বালুর তো এখন আমি যদি বলি নির্দোষ, সেটাও আপনি অস্বীকার করতে পারবেন না, কেউ যদি দোষী বলে সেটাও প্রাসঙ্গিকতা হারাবে না, সেটাও হতে পারে। ফলে মমতা ব্যানার্জি অভিযুক্ত, ফলে যখন বালুকে অ্যারেস্ট করা হয়নি তখন কিন্তু মমতা ব্যানার্জি বলেছিলেন যদি ধরেই নি একদম মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে একেবারে অন্যায়ভাবে 2.5 বছর আটকে রাখা হয়েছিল, আপনারা দল থেকে সরালেন কেন? না, আমি দেখুন তো, আমি তো দলের কোনো অ্যাক্টিভ মেম্বার নই এবং ক্যাবিনেটের খবরও আমার কাছে থাকে না। আমার কথা হচ্ছে যে আইনজীবী হিসেবে আমি মনে করতে পারি একজন অভিযুক্ত, এবং অভিযুক্ত তো তাপস রায়ও, তার ঘরেও তো ইডি সিবিআই গেছে, তাকেও তো দলে নিয়েছে বিজেপি, কেন নিয়েছে? বাড়িতে গেছে, কিন্তু কিছু পেয়েছে এমন তো হয়নি তিনি জেলে থাকেন। আপনার এগেইনস্টে কোনো কমপ্লেইন না থাকলে আপনার বাড়িতে পুলিশ যাবে না? জেলে থেকেছেন, রাত কাটিয়েছেন, বালু মল্লিক তো 2.5 বছর জেলে ছিলেন, হাসপাতালে ছিলেন, রাত না কেটে অনেক সময় অনেকে কনভিকশন হয় না। তাহলে দল থেকে সরালেন কেন? এটাই তো আমার সবথেকে বড় প্রশ্ন। যদি অন্যায়ভাবে তাকে আটকে রাখা হয় তাকে রাজনৈতিক কারণে, তৃণমূল কংগ্রেস থেকে দল থেকে সরাবে কেন? দেখুন, আনুগত্য ভার্সেস পারফরমেন্স কিন্তু আপাতত পিছিয়ে পড়েছে, আনুগত্যই কিন্তু সামনের সারিতে। দেখো, মুখ্যমন্ত্রী এটা বরাবর করেছে, যখন যে অভিযুক্ত উনি নাকি কিছুই জানেন না, কিছুই বুঝতে পারেন না, কিন্তু আবার তারা যেহেতু ওনার কাছের লোক যারা, তারাই সঙ্গে থাকে। এবং উনি দুটো মন্তব্য আমি শুনলাম স্পেসিফিক্যালি, যে ইন্টারনাল করে মিটিংয়ে করেছে। এক হচ্ছে যে এতবার কাউকে ক্ষমা করা যাবে না, তো এবার ক্ষমা আদৌ উনি কাকে করছেন না সেটাও খুব বোঝা দেয়। তার কারণ যে ধরনের কমেন্টস ওনার মন্ত্রীরা করে, কমিউনাল কমেন্টস, সেই নিয়ে উনি কোনো কথা বলেন না, কিন্তু চোরেরকে ধরা পড়া হয়েছে, উত্তরও দিয়েছেন অনেকে। সুব্রত একটা লাস্ট সেন্টেন্স, উনি যে এক সেকেন্ড সুব্রত, জাস্ট একটা লাস্ট সেন্টেন্স, উনি যে এই যে তিনটে নাম চেয়েছে, উনি কি বেসিসে বলছেন? বড় চোর আর ছোট চোর? আমি বলছি যে মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন সেই কথা বলার সুযোগ করে দিয়েছে অমিত শাহ, কারণ সিবিআই ইডি এই চোরদের ছেড়ে দিচ্ছে এবং মুখ্যমন্ত্রী অনুগত চোরদের উপর দায়িত্ব নিচ্ছেন। দেখো, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছে না, অ্যাসপারশন এনেছে কোর্টের উপরে, তাহলে কোর্ট কি বিনা বিচারে আটকে রেখেছে? তাহলে কোর্ট কিন্তু পার্শিয়াল, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে, এবং আদালত সম্পর্কে এরকম মন্তব্য কিন্তু ভেরি আনফরচুনেট এবং দুর্ভাগ্যজনক। বেশ, আলোচনার সময় শেষ, সকলকে ধন্যবাদ। বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন।